জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বদিউল আলম। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না, মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো, তা না হইলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের সফর সফল, নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে জানালেন ফখরুল। বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে নেই শঙ্কা। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব। গণ অভ্যুত্থানের পর ফেনীতে নতুনভাবে মামলা বাণিজ্যে আসামি করা হচ্ছে রাজনীতিক সহ অনেককে। চাঁদাবাজি উদ্দেশ্য, বলছে ভুক্তভোগীরা। অর্থ বছরের প্রথম 3 মাসে বৈদেশিক ঋণ বেড়েছে $7 বিলিয়ন বেশি। উদ্বেগজনক উল্লেখ করে সতর্ক হওয়ার পরামর্শ। ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে সব জিম্মি মুক্তিতে রাজি হামাস। বাস্তবায়ন ইতিবাচক, ইসরায়েলও হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে? এ নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না। সহকর্মী লাভলি বিথির রিপোর্ট। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় 84টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে মত দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এই অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো, তা না হইলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে এই কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রস্তাব হয়তো দুটো হতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রস্তাব, সবগুলো হ্যাঁ না, আর একটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হ্যাঁ না প্যাকেজ। তো এখনো এগুলো সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয়ে একমত না, 2টি বিষয়ে একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না, সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে, জানতে হবে। আদারওয়াইজ আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না।
জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই, এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদানের পাশাপাশি 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাত 11টায় দেশে ফিরেন বিএনপি মহাসচিব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানান, সফল হয়েছে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। গত 21 সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় 2 সপ্তাহের সফর শেষে রাতে দেশে ফিরেন তিনি। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিবকে স্বাগত জানাতে ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগতম জানানোর জন্য আভাস ভাইয়ের পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছে। অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যে গণতন্ত্রের বার্তা সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং সেই সফর শেষ করে বাংলাদেশ থেকে আজকে উনি এখানে আসবেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান, সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। সমস্ত বিষয়গুলোই আমি মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে, অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে মির্জা ফখরুল জানান, ফেব্রুয়ারিতে হচ্ছে ভোট গ্রহণ। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। এ সময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে বিরক্তি প্রকাশ করে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক, অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ, যা বিশ্ব মঞ্চ দেখেছে। রাজনৈতিক এমন সহাবস্থানে আগামীর বাংলাদেশ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক থেকে সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক পক্ষগুলো যে এক, তার বিশ্ব মঞ্চায়ন সম্ভব হয়েছে এই সফরের মধ্য দিয়ে। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে বিএনপি, এনসিপি, জামাতের প্রতিনিধিদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘে নিয়ে এসেছেন। এই গোটা বিষয়টা বাংলাদেশে একটা নতুন বিষয়, একটা অভূতপূর্ব বিষয় এবং এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। বাংলাদেশে যে রাজনৈতিক পক্ষগুলো বাংলাদেশের প্রশ্নে তারা যে এক, এটা একটা বিশ্ব মঞ্চায়ন সম্ভবপর হয়েছে এই সফরের মধ্য দিয়ে। আখতার হোসেন জানান, নিউ ইয়র্কে বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আওয়ামী সমর্থকরা। ডক্টর ইউনূস বিশ্বকে জানিয়েছেন, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসকের উত্থান ঘটবে না। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে হাঁটতে পারে, তারই বার্তা দেয়া হয়েছে সরকার ও সফর সঙ্গী হিসেবে থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এই সফরে আমরা যদিও নিউ ইয়র্কে আসার পরে একটা বিব্রতকর অবস্থা তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কিন্তু তাদেরকে তাদের এই হামলার পরেও আমরা নিউ ইয়র্ক শহরে চলেছি, ফিরেছি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশে যাতে আর কখনো কোনো স্বৈরশাসন ফিরে না আসে, কেউ যাতে বাংলাদেশের মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চাপিয়ে দিতে না পারে, এমন একটা শাসন ব্যবস্থার কথা তিনি বলেছেন।
সফরে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন এনসিপির সদস্য সচিব। ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে বলেও জানান তিনি। আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, আমাদের রাজনৈতিক আলাদা আলাদা এজেন্ডা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী শক্তি আমরা সকলে এক। আমরা যে আমাদের মধ্যকার রাজনৈতিক আলাপ আলোচনাগুলোর বাইরে গিয়েও বাংলাদেশের প্রশ্নে আমরা এক হতে পারি, এবং সেই এক হওয়ার বিন্দু যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনকার পরিস্থিতিতে তার যে সেই অবস্থান তৈরি হয়েছে এবং সেই অবস্থানের জায়গা থেকে তিনি সকলকে ধারণ করার মতো মানসিকতা ব্যক্ত করেছেন, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। আক্তার হোসেন জানান, রাজনৈতিক আলাপের বাইরেও যে নেতারা এক হতে পারেন এবারের সফর তার অন্যতম উদাহরণ। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যার নজির দেখেছে পুরো বিশ্ব। তাই এনসিপির মতো রাজনৈতিক দলও বিশ্বাস করে এমনই রাজনৈতিক সহাবস্থান দেখতে চায় পুরো বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেনীতে জুলাই অভ্যুত্থানের 1 বছরের বেশি সময় পর মামলা বাণিজ্যে নেমেছে একটি চক্র। জুলাই যোদ্ধাদের নামে ভাঙিয়ে স্বার্থ হাসিলে মরিয়া তারা। নতুনভাবে এসব মামলায় আসামি করা হয়েছে স্থানীয় রাজনীতিক, গণমাধ্যম কর্মী সহ অনেককে। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, চাঁদাবাজির উদ্দেশ্যে এসব মামলা হয়েছে। পুলিশের আশ্বাস, মামলার অজুহাতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। 2024 সালে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যার ঘটনায় ফেনীতে মামলা হয় 22টি। অভ্যুত্থানের 1 বছরেরও বেশি সময়ের পর নতুন করে আরো 4টি মামলার আবেদন করা হয়েছে। মামলাটা তো আমি দলের দিক নির্দেশনা সিনিয়র নেতৃবৃন্দ সবাই অবগত আছে। জামাল উদ্দিন গাজী যুবদল নেতার পাশাপাশি নিজেকে পরিচয় দিচ্ছেন প্রকৃত জুলাই যোদ্ধা হিসেবে। চলতি বছরের 17 আগস্ট বাদী হয়ে জুলাই অভ্যুত্থানে হামলার ঘটনায় মামলা দিয়েছেন। আসামি করেছেন সাধারণ মানুষ সহ স্থানীয় বিএনপি ও জামাত নেতা কর্মীদের। যদিও বাদী নিজেই 2024-এর 5 আগস্ট থানা থেকে মোটরসাইকেল চুরির মামলায় জেল খেটেছেন। টানবারমেসির মুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল, পরবর্তী একটা মোটরসাইকেল নিয়ে গেল, বললো জামাত সাথে। অথচ ওই মোটরসাইকেলটা হলো বিটন্ড চলে মোটরসাইকেলটা কে বা কারা পাইছে এটা থানা জমা দিব। ছাত্রদল থেকে এখন যুব দলে যাব। এনায়েতুল্লাহ তিনিও 17 সেপ্টেম্বর মামলার আবেদন জমা দেন আদালতে। অভিযোগ, 2023 সালের অন্য একটি আহতের ঘটনাকে ব্যবহার করে 2024 সালে জুলাই যোদ্ধার তকমা নিয়েছেন তিনি। 4 আগস্টে যে সময় বুলেট গুলিবিদ্ধ হই, এরপর আমি 8 দিনের মাথা আমি ঢাকাতে। আপনি গুলিবিদ্ধ হয়ে 8 দিন ছিলেন, স্বাভাবিক ছিলেন? হ্যাঁ, বাসায় ছিলাম। আমার 23 সালের যে রিপোর্ট আছে ওই মাপে ওষুধগুলো আমি তখন চালিয়ে গেছি। সচেতন মহল ও ভুক্তভোগীর দাবি, এসব মামলার মূল উদ্দেশ্য কেবলই চাঁদাবাজি ও ব্যক্তিগত আক্রোশ। নিরীহ মানুষ যাতে এই মামলা থেকে জড়াইছে সেগুলো নিয়ে কিছু ইনভেস্টিগেশন করার চেষ্টা করেছি। সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেকগুলো তথ্য আমার হাতে এসে গেছে। সেজন্য একটা পক্ষ আমার উপর ক্ষুব্ধ হয়েছে এবং আমাকে এই একটি মামলা দিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে। দীর্ঘ 35 বছর আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত, তারপরেও তারা আমাকে এগুলো নিয়ে প্রতিবাদ করার কারণে আমার বিরুদ্ধে মামলা আনছে। বিএনপি নামেও হয়েছে, জামাতের নামেও হয়েছে, সাংবাদিকদের নামেও হয়েছে। আসলে এটা উদ্দেশ্যপূর্ণ। অভ্যুত্থানের আবেগকে পুঁজি করে একটি চক্র মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ স্থানীয় রাজনীতিবিদদের। দলের কোনো কমিটি আছে কিনা জানেন, যা হওয়ার তো হচ্ছে আগে, এখন কারা করতেছে? এখন 1 বছর পরে যারা মামলা করতেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মামলাগুলা এই হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য মামলা বাণিজ্য যারা করতেছে এবং বিভিন্ন রকমের এই অনিয়মের সাথে যারা জড়িত, এই অপকর্মগুলো যারা করতেছে, তারা এই কাজগুলো করতেছে, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মামলার ভয় দেখিয়ে চাঁদা চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশ সুপারের। যদি কারোর কাছে কেউ চাঁদা চায়, মামলাকে কেন্দ্র করে কাকে হয়রানি করে, কোনো তথ্য প্রমাণ সহ এভিডেন্স সহকারে আমাদের কাছে যদি আসে, যারা এগুলো দাবি করছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মামলার 4টি আবেদনের মধ্যে 2টি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আমি মনে করি এটা হচ্ছে মূল হত্যা মামলা, যে 22টা মামলার মধ্যে 9টা হত্যা মামলা, ওই হত্যা মামলাগুলোকে ব্যাহত করার জন্য
ছাত্র জনতার অভ্যুত্থানের 13 মাস পরও এখনও অনেকে আদালতে মামলা করছেন। এই সকল মামলা উদ্দেশ্য প্রণোদিত বলছেন আইনজীবী এবং ক্ষতিগ্রস্তরা। তারা এ সকল মামলা থেকে স্থায়ী পরিত্রাণ চায়। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। অর্থ বছরের 3 মাসে দেশে বৈদেশিক ঋণ বেড়েছে $7 বিলিয়ন বেশি। জুনের শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে $112 বিলিয়ন। দেশের উন্নয়নে বিদেশি ঋণের প্রয়োজন আছে, তবে বৃদ্ধির হার উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। বলছেন যাচাই বাছাই ছাড়া বিদেশি ঋণে এমন কিছু প্রকল্প গড়ে তোলা হয়েছে যার যৌক্তিকতা নেই। তাদের দাবি এসব পরিশোধে বেগ পেতে হবে। ভবিষ্যতে বিদেশি ঋণ নেয়ার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ তাদের। আর ঋণ গ্রহণের লাগাম টেনে ধরার সতর্কবার্তা দিয়েছে IMF। মেগা প্রকল্প নির্মাণে বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে থাকে উন্নয়নশীল দেশ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে প্রশ্ন আছে বিদেশি ঋণের সদ্ব্যবহার নিয়ে। পতিত হাসিনা সরকার কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বেশ কিছু উচ্চাভিলাষী প্রকল্প নির্মাণ করে বিদেশি ঋণে। এর অনেকগুলো ঋণেই অর্থনৈতিক যৌক্তিকতা, প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ। তবে এতে বেড়েছে ঋণের বোঝা। অন্তর্বর্তী সরকারও বিদেশি ঋণ নির্ভরতা অব্যাহত রেখেছে। বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা, রিজার্ভ বৃদ্ধি এবং মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দরকার হয় বিদেশি ঋণের। এসব কারণে দ্রুত গতিতে বাড়তে থাকে ঋণের পরিমাণ। চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $112 বিলিয়ন উপরে। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল প্রায় $105 বিলিয়ন। বিদেশি ঋণের 80% নিয়েছে সরকার। বৈদেশিক ঋণ বাড়ার যে হারটা সেটা উদ্বেগজনক লেভেলে চলে গেছে গত 10 বছরে। 16, 17, 18 সাল থেকে মাত্রাতিরিক্ত হারে ঋণ নির্ভর, বৈদেশিক ঋণ নির্ভর উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো অতি উচ্চ মূল্যে স্বাভাবিক যে কস্ট এস্টিমেট তার সেটাকে ডিফাই করে অতি উচ্চ মূল্যে সেই প্রজেক্ট নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু বৈদেশিক ঋণটা এই পরিমাণ বাড়ছে। সুদের খরচ বাড়ছে, জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ কম মনে হলেও সেটাও ঋণ পরিশোধের ক্ষেত্রে চাপ সৃষ্টি করে এবং ডলার সংকট যখন হয় তখন ওই চাপটা সহ্য করা আরও কঠিন হয়ে যায়। বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা এবং সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য পাইপলাইনে থাকা ঋণের বিষয়ে আলোচনা করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। অপ্রয়োজনীয় ঋণ বাদ দেওয়ার পক্ষেও মত দেন তারা। সেকেন্ড বিষয়টা হলো প্রয়োজন এবং সদ্ব্যবহার। সেই জায়গায় রিনেগোশিয়েট করে সেই ঋণের যে শর্ত সেগুলোকে আমার মনে হয় আরও সহনশীল করা দরকার রিনেগোসিয়েশনের মাধ্যমে। প্লাস যেই অর্থটার প্রয়োজন নাই সেগুলো আমার মনে হয় ঋণের সেগুলো ফেরত দেওয়ার দরকার আছে। এখানে যদি আমি যাচাই বাছাই করে দেখি যে অনেক প্রকল্প আছে যেখান থেকে আমি রিটার্ন পাবো না, রিটার্ন বলতে আমি যেটা বৈদেশিক মুদ্রায় আমার রিটার্ন আসবে না, তাহলে সেই প্রকল্পগুলো তো বাতিল করে দেয় ভালো। এবং আমার মনে হয় এই দাতা সংস্থাগুলো, এই বিশ্বব্যাংক, এডিবি, এরাও এতে ইন্টারেস্টেড হবে, কারণ তাদের যারা ডোনার্স আছেন তারাও কিন্তু এখন এইদিকে উদ্বেগ প্রকাশ করেছেন যে পাইপলাইনে এত মোটা পাইপলাইন থাকার পরে আমরা কেন নতুন ঋণ দিচ্ছি। সরকারের বিদেশি ঋণ বাড়লেও কিছুটা কমেছে বেসরকারি খাতে। জুন শেষে মোট বিদেশি ঋণের মধ্যে বেসরকারি উদ্যোক্তাদের ঋণ $19.77 বিলিয়ন। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল $19.88 বিলিয়ন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়ে ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। তবে কয়েকটি শর্ত দিয়ে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে চায় তারা। শুক্রবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে তারা। হামাসের প্রতিক্রিয়া পাওয়ার পরেই গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন শান্তি প্রক্রিয়া রাজি হামাস। পরে ভিন্ন এক বিবৃতিতে জানান শান্তি প্রতিষ্ঠার অগ্রগতিতে এটি বিশেষ দিন। মধ্যস্থতাকারী আরব নেতাদেরও ধন্যবাদ দেন। আর হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ এবং কাতার, মিশর, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি সহ বিভিন্ন দেশ। ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাব নিয়ে কাজ করতে রাজি ইসরায়েলও।
পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তারা। এক বিবৃতির মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এই তথ্য জানিয়েছে। শান্তি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া এবং ট্রাম্পের গাজায় অবিলম্বে হামলা বন্ধের আহ্বানের পর 2 লাইনের বিবৃতি দিয়েছে তেল আবিব। সেখানে প্রস্তাবের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে সব জিম্মি মুক্তির কথা। বলা হয়েছে যুদ্ধ শেষের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার সহযোগী দলকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত নেতানিয়াহু প্রশাসন, যা ট্রাম্পের ভিশন এবং ইসরায়েলি নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। সিলেটে পারিবারিক সালিশে দুপক্ষের উত্তেজনা থামানোর সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ আহত হয়েছেন অনেকেই। শুক্রবার রাতে সুরমা গেট এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায় পারিবারিক সালিশে ভিডিও করা নিয়ে রাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা বড় আকার ধারণ করলে খবর পেয়ে সেখানে যায় পুলিশ। এ সময় শৃঙ্খল কয়েকজন তাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। বাগেরহাটে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হায়াতুদ্দিন নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্থানীয় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় হাড়িখালি এলাকায় হামলা হয়। পুলিশ জানায় একই এলাকার ইসরায়েল মোল্লার বাড়ির সামনে থেকে হায়াতুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, আর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ইসরায়েল মোল্লার বাড়ি তল্লাশি চালিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং রক্তমাখা জামা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে ইসরায়েল মোল্লা হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হায়াতুদ্দিনকে হত্যা করেছে। ঘটনার পর থেকে সে পলাতক, তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। রাজধানীতে যে কটি দর্শনীয় জায়গা রয়েছে হাতির ঝিল সে তালিকার ওপরের দিকে। তবে পুরো হাতির ঝিলের সড়ক এখন খানাখন্দে ভরা। প্রায় প্রতি সপ্তাহেই সেখানে যেসব ম্যারাথনের আয়োজন হয় তা বাধাগ্রস্ত হচ্ছে। প্রায় প্রতিটি ইভেন্টেই কেউ না কেউ আহত হচ্ছেন। দ্রুত রাস্তা মেরামতের দাবি দৌড়বিদদের। হাতিরঝিল সড়কের নাজুক অবস্থার হালচাল আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। প্রতি শুক্রবার এত মানুষের সমাগম ঘটে রাজধানীর এই হাতিরঝিলে। প্রাণোচ্ছল আর স্বাস্থ্য সচেতন এই মানুষগুলো দৌড়ান, মেতে ওঠেন খুশ গল্পে। দারুণ এক মিলন মেলায় পরিণত হয় হাতিরঝিল এলাকা। তবে এত আনন্দের মাঝেও কখনো কখনো রচিত হচ্ছে নিরানন্দের গল্প, আর তার জন্য দায়ী হাতিরঝিলের রাস্তা। এত গর্ত আর ভাঙাচোরা আগে কখনোই ছিল না হাতিরঝিলের সড়কে। তাই দৌড়াতে গিয়ে অসাবধানতা বশত হোঁচট খাচ্ছেন কেউ। এনাফ ভাঙাচোরা আছে, মানে দেখে নিচেও তাকাতে হয় কম বেশি। হুচট খেয়ে পড়লে একদম শেষ ইনজুরি। কর্তৃপক্ষের কাছে আবেদন, আমরা যারা দৌড়াই ইভেন্ট হয় হাতিরঝিলে তাদের জন্য অন্ততপক্ষে এই রাস্তাটা, ট্র্যাকটা আরও একটু মসৃণ হওয়া খুব বেশি জরুরি। অর্গানাইজাররা সব কিছুই করতে পারে, ম্যানেজ করতে পারে, কিন্তু রাস্তা কিন্তু ওরা পিচ ঢেলে করে দিতে পারবে না। এটা কিন্তু কর্তৃপক্ষেরই করতে হবে। ঢাকা শহরে ম্যারাথনের মতো আয়োজনের জন্য হাতিরঝিল সবচেয়ে জনপ্রিয় স্থান। তবে এমন রাস্তায় দৌড়ানো কতখানি ঝুঁকিপূর্ণ তা বলছিলেন এই আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ। রানাররা তো রেজিস্ট্রেশন করে আসে, তাই না? তাদেরকে এত বড় একটা রিস্কের মধ্যে আমরা রেখে রান করাচ্ছি। আর বাংলাদেশের সবগুলো ইভেন্ট, ম্যাক্সিমাম ইভেন্ট হাতিরঝিল ট্রেকে হয়। আই থিঙ্ক এটা খুব দ্রুত সমাধান করা উচিত। কিন্তু প্রতিটি ইভেন্টের জন্য ফি নেওয়া হলেও কেন এত অবহেলা? এসব বলতে আয়োজকরাও বেশ ক্লান্ত। আয়োজকের উচিত এখন আসলে এই জায়গাটা নিয়ে কাজ করার, কারণ প্রতিনিয়ত হচ্ছে আমরা ইভেন্টের জন্য ফি দিচ্ছি, এখানে আমাদের ট্যাক্স দিতে হচ্ছে। সো সব কিছু দেওয়ার পরও যে আমাদের যে প্রাপ্য যে সুবিধাটা আমরা পাচ্ছি না, অ্যাথলেটরা বঞ্চিত হচ্ছে, ইনজুরি হচ্ছে। তবে রাজুক চেয়ারম্যান বলছেন তার নজরে আছে এই সড়ক। বর্ষা মৌসুমের জন্য কাজ শুরু করতে পারেননি বলে জানালেন তিনি। আশ্বাস দিলেন শিগগিরই হাতিরঝিলে মসৃণ রাস্তা দেখবেন নগরবাসী। যদি বর্ষাকালে এটা কাজ করতাম তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত। তো কাজে বর্ষাকালে আমরা কাজটা করিনি, কিন্তু আমরা কিন্তু চলমান রাখার চেষ্টা করছি। হয়তো একটু সমস্যা হয়েছে, কিন্তু মেজর কিন্তু কোনো সমস্যা অ্যাকচুয়ালি আমরা হতে দিইনি। 2013 সালে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয় হাতিরঝিল প্রকল্প। এই ঝিলের সড়ক তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মধুবাগ, কাউরান বাজার ও মগবাজারকে যুক্ত করেছে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
রাস্তার মোড়ে মোড়ে এখন ভাসে কেকের মিষ্টি গন্ধ। যে খাবার একসময় জন্মদিন কিংবা বিশেষ আয়োজনে সীমাবদ্ধ ছিল, আজ তা শহরের সাধারণ মানুষের প্রতিদিনের নাস্তার অংশ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমের প্রচারণা আর সাশ্রয়ী দাম এ দুয়ের জেরে রাস্তায় কেক বিক্রি বেড়েছে। তবে স্বাস্থ্যবিধি ও মানের দিকে নজর না দিলে এই ধারা বেশি দিন টিকবে না বলেই মনে করছেন পুরাতন বেকারি মালিকরা। বাউন্ন বাজার 53 গলি ঢাকার আরেক সুখ্যাতি এই রসনা বৈচিত্র্য। রাস্তার মোড়ে মোড়ে ঝালমুড়ি, ফুচকা, চটপটির দোকান তো ঢাকার আইকন ব্র্যান্ড। কিন্তু আহারের সেই বাহার পাল্টে যাচ্ছে সময়ের সাথে। শহরের বিভিন্ন মোড় আর মার্কেটের সামনে চোখে পড়ছে কেক পেস্ট্রির টেবিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে ছুটে আসছেন এই সব দোকানে। ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রামের ভাইরাল এই ব্যবসা। খেয়ে ট্রাই করতেছি যে কোনটা ভালো, যেখানে খাইলাম মোটামুটি সবগুলোই ভালো। ট্রাই করতে আসছি সবার থেকে, আর আমার পার্সোনালি খুব পছন্দ কেকের। সোশ্যাল মিডিয়াতে তো এগুলো আসলে এখন একেবারেই অহরহ দেখা যাচ্ছে, তো একটু এক্সপিরিয়েন্স করতে আসছি, এক্সপ্লোর করতে আসছি। কোয়ালিটি আসলে আপনি স্ট্রিট ফুড হিসেবে যে কোয়ালিটি, তার থেকে তো আর বেশি আশা করতে পারেন না। আমার পার্সোনালি কেক অনেক পছন্দ, আমি কেক খেতে অনেক পছন্দ করি। অ্যান্ড অনেক বাঙালি হচ্ছে একটু বেশি সুইট টুথ। সহজলভ্য আর সুলভ মূল্য হওয়ায় বিক্রি আশানুরূপ বলছেন উদ্যোক্তারা। কাস্টমার আপাতে ভাইয়াদেরকে বলতেছে যে আমাদের ভালো হলেও বলবেন, খারাপ হলে যদি খারাপ হয় আমরা আরো ভালো করার চেষ্টা করব। আগারগাঁওকে হচ্ছে কেক হিসেবেই চিনতেছে, তো অলমোস্ট সবাই কেক খেতেই আসতেছে, সারা ভালো পাচ্ছে। আমার ওয়াইফও তো সুন্দর কেক বানায়, আমরা অনলাইনে যেহেতু দেই, এখানে বসলেও ভালো হয়তো সারা পাবো। এখানে না বসতে পারি, অন্য কোথাও বসলে মানুষকে জানানো যাবে পেজের মাধ্যমে যে আমরা কোথায় আছি, কারণ আমাদের সেল আলহামদুলিল্লাহ প্রত্যেকদিন যা আনি তাই সেল হয়। হালের এই ট্রেন্ড প্রভাব ফেলছে প্রথাগত বেকারি ব্যবসায়। কম আর কি, বেশি বেচাকিনি কম, একবারে কম বর্তমানে। ভাইরাল হয়েছে বলে মানুষ এখানে খেতে যায় আর কি। যখন মিডিয়াও ওনাদের কাছ থেকে সরে যাবে, তখন আমার মনে হয় না যে ওনাদের এখন যে সেলটা হয়, মানে ভবিষ্যতে ওরকম সেল হবে। অনেকেই বলছেন সাময়িক আগ্রহ আর প্রবণতা, কারো মতে নতুন সম্ভাবনা। ব্যাপার যাই হোক, মুখরোচক এই খাবারে পরিচ্ছন্নতা, মানদণ্ড যাচাই বা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আপাতত নেটিজেন আর ভোক্তার কাছে উপেক্ষিত। সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে দীর্ঘদিন জলাতঙ্ক সহ বেশ কয়েকটি রোগের ভ্যাকসিনের সংকট চলছে। জেলা সদর সহ উপজেলাগুলোর হাসপাতালে প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনছেন তারা। কর্তৃপক্ষ বলছে টিকার চাহিদাপত্র দেওয়া হয়েছে, তবে কবে আসবে তার হাসপাতাল তত্ত্বাবধায়কের জানা নেই। সিরাজগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়াও 9টি উপজেলায় রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। এসব হাসপাতালে প্রতিদিন জেলার হাজার হাজার রোগী চিকিৎসা নেন। অন্যান্য রোগের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা নেন কুকুরে কামড়ানো ও সাপে কাটা রোগীরাও। সব মিলিয়ে প্রতিদিন জেলায় গড়ে 3 শতাধিক বিভিন্ন ভ্যাকসিনের প্রয়োজন হয়, কিন্তু গত 6 মাসে শুধুমাত্র সদর হাসপাতালেই ভ্যাকসিন এসেছে 500টি। সংকটের কারণে বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা, বাধ্য হয়ে বাহির থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের। নিয়ে আসলাম, এখানে ওষুধ নাই, পরে যে বাইরে থান ওষুধ কিনে নিয়ে আসে। আমি গরিব মানুষ, আমরা দাঁড়াই রয়েছি যে 4 জন একখানে হইলে 4 জন মিলে একটা ভ্যাকসিন নিয়ে এসে 4 জনের দেওয়ার জন্য। এটা এসে দেখতেছি যে না, এটা কিনেই দেওয়া লাগবে, তাহলে আমার কোন হলো গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তাহলে আমার তো কোনো হলো না। চিকিৎসা সেবার মান এটি অবশ্যই আরো বৃদ্ধি করা হোক। সাপ্লাই শেষ হয়ে গেছে, তখন রোগীদেরকে আমরা লিখে দিতাম, ওই কিনে আনে ওইভাবে আমরা দিয়ে দিই। এখন হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে। চাহিদা যা দেয় সেই অনুযায়ী পর্যাপ্ত পেলে এই গ্যাপটা হতো না, কিন্তু পর্যাপ্ত আমরা পাই না বলে মাঝে হয়তো গ্যাপ হয়ে যায়। অ্যান্টি স্নেক ভেনাম এবং অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দুইটারই চাহিদা দেওয়া আছে, নেক্সট ওয়ার্কিং ডেতে গিয়ে নিয়ে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে 9000 রোগী জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের ভ্যাকসিন নিয়ে থাকেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। প্রকৃতি প্রেমীদের হাতছানি দিয়ে ডাকছে গোপালগঞ্জের লাল শাপলার বিল। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া ফুলগুলো যেন বিশাল এক গালিচা। মনোমুগ্ধকর এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে যান দর্শনার্থীরা, উপভোগ করেন অপরূপ দৃশ্য।
প্রকৃতি যেন তার নিজ হাতে বুনে দিয়েছে লাল কারুকাজ। ভোরের কুয়াশা ভেদ করে যখন সূর্যের মিষ্টি রোদ পড়ে পাপড়ির গায়ে, তখন পুরো বিলটি হয়ে ওঠে অপূর্ব এক ক্যানভাস। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অন্তত 25টি বিল এখন লাল শাপলার দখলে। এসব বিলে বড় মৌসুমে শুধুমাত্র ধান চাষ করেন কৃষকরা। ধান কাটা ফুরোলেই বর্ষার পানিতে টইটুম্বুর হয়ে যায় বিলগুলো। সেখানেই প্রতি বছর প্রাকৃতিকভাবে জন্ম নেয় লাল শাপলা। আমাদের গোপালগঞ্জের এটা একটা ঐতিহ্য যে লাল শাপলা বিল, যেটা দেখতে চমৎকার সুন্দর। এই লাল শাপলা বিলটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, খুবই ভাল লাগবে যদি কেউ শহরের মানুষ এখানে আসে। প্রথমবার আমি এই লাল শাপলা সামনে থেকে দেখতেছি, বেশ ভালোই লাগতেছে। আর অনেক সময় আসছি, মনে হচ্ছে যে আরো কিছু সময় এখানে কাটিয়ে যাই। বিস্তীর্ণ বিলে জন্ম নেয়া লাল শাপলা এখন সৌন্দর্যের অনন্য সাজে মুগ্ধ করেছে দর্শনার্থীদের। কেউ নৌকায় ভেসে শাপলার রাজ্যে হারিয়ে যান, কেউ বা ছবি তোলেন স্মৃতির অ্যালবামে বাঁধার জন্য। প্রায় প্রতিদিনই দর্শনার্থী এখানে আসে, তারা ঘোরাফেরা করে, তারা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। দূরের তা গোপালগঞ্জের তাও আইসে, ঢাকার তা আইসে, টুঙ্গি ভেড়ার তাও আইসে, আবার ওই ইসের তাও আইসে, ফরিদপুরের তাও আইসে। লাল শাপলার বিল শুধু সৌন্দর্যই বাড়াচ্ছে না, যোগাচ্ছে স্থানীয় পর্যটনের সম্ভাবনাও। জেলা প্রশাসক জানালেন, এই সৌন্দর্যের চারপাশে গড়ে তোলা হবে পর্যটন বান্ধব অবকাঠামো। নৌকা সহ অন্যান্য অবকাঠামোগত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আর কিছুদিন পরেই পানি নামবে, কৃষকেরা ফিরবেন মাঠে। তখন লাল কারুকাজ মুছে যাবে সোনালী ধানের ছোঁয়ায়। জারিন অর্নি, যমুনা নিউজ। মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব প্রবরণা পূর্ণিমা ঘিরে মুখর বান্দরবান। শিশু কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবার মাঝে উৎসবের আমেজ। আকাশে ফানুস উড়ানো, সাঙ্গু নদীতে রথ উৎসর্গ করা ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মতো নানা আয়োজন থাকবে উৎসবে। পাপমুক্ত করার পাশাপাশি নতুন যাত্রায় অগ্রসর হতে প্রস্তুত মারমা সম্প্রদায়। সহকর্মী বাটিং মারমার পাঠানো তথ্যচিত্রে আরেক সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের রিপোর্ট। বান্দরবান জুড়ে সাত রব, ওয়াগাই পোয়ে উৎসব বা প্রবরণা পূর্ণিমা ঘিরে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের মানুষ। উৎসবটিকে ঘিরে শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক রথ ও ফানুস তৈরির কাজ চলছে পুরোদমে। পাশাপাশি হাটবাজারে বেচাকেনার ধুম পড়েছে। এই বছরে প্রবরণা পূর্ণিমায় 500 মতো ফানুস বানাচ্ছি। রথ বানানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা 2 সপ্তাহ ব্যাপী আমরা এই রথটা বানানো হচ্ছে। আমি কাপড় কিনতে এসেছি দোকানে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফানুস ওড়ানো, পিঠা তৈরি এবং সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। এছাড়া ময়ূরাকৃতির রথ নিয়ে নেচে গেয়ে সারা শহর প্রদক্ষিণ করবে মারমা তরুণরা। রাস্তার দুপাশে বয়োবৃদ্ধ ও তরুণীরা রথে মোমের বাতি জ্বালিয়ে বৌদ্ধের প্রতি সম্মান জানাবেন। আমরা ঘুরতে যাব, অনেক ফানুস উড়াবো, প্রদীপ জ্বালাই, তারপর ফানুস উড়াই, তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের পিঠা উৎসব হয়, যেটা আমাদের সারা রাত চলে। দেশবাসী, সকল সম্প্রদায়, সকল জাতির প্রতি আমরা সুখ শান্তি মঙ্গল কামনা করে। প্রবরণা পূর্ণিমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। উৎসব মুখর পরিবেশে এবারের ওয়াগাই পোয়ে উদযাপনের আশা আয়োজকদের। উৎসর্গ করা হবে এখানে আপনাদের, এবং সরকার থেকে আমরা বিভিন্নভাবে আমরা সাড়া পাচ্ছি এবং নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করেছে। নিরাপত্তা পরিকল্পনা যেটা হলো ভেন্যু ভিত্তিক থাকবে, পাশাপাশি মোবাইল পেট্রোল টিম থাকবে, এর পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারিও আমাদের এই প্রোগ্রামে থাকবে। আগামী রোববার বান্দরবানের রাজার মাঠে উদ্বোধন করা হবে ওয়াগাই পোয়ে। 7 অক্টোবর সাঙ্গু নদীতে রথ উৎসর্গ, পরদিন বিহারে সমবেত হয়ে হাজার প্রদীপ প্রজ্বলন এবং 9 অক্টোবর বৌদ্ধ বিহারে সমবেত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। টানা 2 ম্যাচের ঠান্ডা মাথায় আগ্রাসী ব্যাটিং করে অপরাজিত থেকে বাংলাদেশ দলের সিরিজ জয়ের অন্যতম প্রধান কারিগর নুরুল হাসান সোহান। বোলারদের সাথে নিয়ে অপরাজিত 31 আর 23 রানের 2টি ইনিংস খেলে সোহান দেখিয়েছেন তার শক্তির জায়গা। টেকনিক নয়, টেম্পারমেন্ট আর চাপ জয় করার ক্ষমতাই সোহানের মূল শক্তি। গেম চেঞ্জার অব দ্য ম্যাচ,
সত্যি নুরুল হাসান সোহানকে যথার্থ পুরস্কারেই সম্মানিত করেছে কর্তৃপক্ষ। তবে কেবল দ্বিতীয় টি20 নয়, দারুণ ফিনিশিংয়ে সিরিজের প্রথম ম্যাচেও একই পুরস্কার জিতেছিলেন নুরুল। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের 2-0-তে সিরিজ জয় নিশ্চিত হবার অন্যতম প্রধান কারিগর নুরুল হাসান। এবার দ্বিতীয় ম্যাচের সিনারিওতে ঢোকা যাক, যা স্পষ্ট করবে নুরুলের ইনিংসের মাহাত্ম্য। 148 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারাবার পর জাকের আলী ও শামীম পাটোয়ারির ব্যাটে ভালোভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ। তবে সেট হয়েও জাকের 32 আর শামীম 33 রান করে যখন ফেরেন, তখন 5 উইকেটে স্কোর বোর্ডে 120 রান বাংলাদেশের। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে 13 রান করে ক্রিজে অপরাজিত নুরুল। এমন পরিস্থিতিতে খুব ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে রান চেস করে গেছেন সোহান। মোহাম্মদ নবীর করা 16তম ওভারে 2 ছক্কা হাঁকিয়ে 16 রান তুলে কমিয়ে আনেন রানের চাপ। তবে পরের ওভারে আবারও প্যানিক বাটন প্রেস করে বাংলাদেশ। 17তম ওভারের শেষ বলে নাসুমকে বোল্ড করেন রশিদ খান। এর পরের ওভারে ওমর জাই 1 বলের ব্যবধানেই আউট করেন সাইফুদ্দিন ও রিশাদকে। 7 রানের ব্যবধানে 3 উইকেট হারিয়ে তখন পাহাড় সমান চাপে বাংলাদেশ। তবে এর মাঝেও চুইংগাম চিবোতে চিবোতে উইকেটে ঠান্ডা মাথায় অবিচল সোহান। শেষ 2 ওভারে বাংলাদেশের প্রয়োজন 19 রান। তখন নূর আহমেদের প্রথম বলেই দারুণ এক ছক্কা হাঁকিয়ে চাপটা কমিয়ে দেন সোহান। এরপর বাকি কাজটা করেন পেসার শরীফুল ইসলাম। 2 উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে তাই সোহান বন্দনায় মুখর অধিনায়ক জাকের আলী। শরীফুল ইসলামও জানিয়েছেন ব্যাটিং গেম প্ল্যান। When I come to the bat, Shohan bhai say don't give it to wicket easily, and I say I'll try my best, and anything is fuller I will go hit. He said okay, that's it. Me and Shohan bhai plan. Shohan bhai, the way he came back in the team and shown his experience, back-to-back 2 matches. It's not easy, after a long time came back and play like a warrior. So big. I'm really proud of. টেকনিকের হিসেব করলে বাংলাদেশ দলের সেরা 10 ব্যাটারের তালিকাতেও হয়তো থাকবেন না সোহান, কিন্তু সোহানের সবচেয়ে বড় শক্তি তার হার না মানার মানসিকতা আর চাপের মাঝেও নার্ভ ধরে রাখার সামর্থ্য। কেবল এই 2 ম্যাচেই নয়, ঢাকা লিগ, বিপিএল, গ্লোবাল টি20-র মতো বড় আসরে বারবারই সেই কাজটি করে দেখিয়েছেন সোহান, যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বিরল এক গুণ, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আর এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।